This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার মানে সরকারকে বদনাম করার চেষ্টাটা আমরা সংবাদ মাধ্যম করি না, শাসক দলের নেতারাই সেই কাজটা যথেষ্ট দায়িত্ব নিয়ে করে দেন। আজ বললেন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই, এবং আজ তিনি ওই পুরসভাগুলোর চেয়ারপারসন, আধিকারিক আর জেলাশাসকদের যে বৈঠকে ডেকেছিলেন, সেখানে তো নাম করে করে এক একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন, কাউকে ছাড়লেন না। এবং দেখতে দেখতে আমার মনে হচ্ছিল, এবং ভাবুন কে কে কাঠগড়ায় দাঁড়াননি। মন্ত্রী সুজিত বসু, তার বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। গৌতম দেব, তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। একটা সময় তৃণমূলে ছিলেন রথীন চক্রবর্তী, হাওড়া পুরসভার মেয়র ছিলেন, তার কথা বলেছেন, তাকে ছাড়েননি। তিনি এখন অবশ্য বিজেপিতে চলে গেছেন। অরূপ রায়, তাকে ছাড়েননি। বিভিন্ন দিকে তিনি একদম পুরো নির্দিষ্ট করে, এমনকি কোন কোন পুরসভা কাজ করছে, কোন কোন পুরসভা কাজ করছে না, সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এবং প্রত্যেকের জিনিসটা মানুষের সামনে এমনভাবে তুলে ধরেছেন, তখন মনে হচ্ছিল এই বার্তাটা তিনি কাদের দিচ্ছেন? মানুষকে দিচ্ছেন, ভোটারদের দিচ্ছেন। কী বার্তা দিচ্ছেন? প্রথম কথা, বিরোধীদের যা যা বলার ছিল যাবতীয় কিছু তাদের বক্তব্য কেড়ে নিলেন, তাদের আর বলার কিছু পড়ে রইল না। দ্বিতীয়ত, কোথাও গিয়ে তিনি টের পেয়েছেন যে মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, বিশেষ করে এই বিভিন্ন পুরসভা বা বিভিন্ন নেতা নেত্রীদের কাজকর্মে। সেই জায়গাগুলোকে তিনি অ্যাড্রেস করলেন, তিনিই সব কথা বললেন, তিনিই অভিযোগ করলেন, তিনিই শাস্তি দিলেন। লোকের সামনে কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই যাবতীয় কিছু লক্ষ্য রাখেন, কোনো কিচ্ছু তার নজরে এড়ায় না। অথচ দেখুন, এই বিষয়গুলো ছিল, দীর্ঘদিন ধরে ছিল। এগুলো ছিল বলেই কিন্তু এই বিভিন্ন পুরসভা এরিয়ায় এবার তৃণমূলের ভোটের ফল খারাপ হয়েছে তুলনায়। অনেক ওয়ার্ডে তারা পিছিয়ে, অনেক ভোটে তারা পিছিয়ে গেছেন। এটা কি সব এমনি? এই বিভিন্ন অভিযোগগুলো ছিল, কোথাও গিয়ে তাদের মনের মধ্যে কাজ করেছিল। সেই জন্যেই মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে এমনভাবে যারা যারা এর জন্য দায়ী আর কি নির্দিষ্ট করে দিলেন যে এরা দায়ী, এদের জন্য হয়েছে। অথচ যখন তিনি এই বার্তাটা দিলেন, এই এতগুলো নাম, বড় বড় নাম, নেতা মন্ত্রী, এটাই তো লোকের মনে মনে চলে এলো। সবার আগে এখন মুখে মুখে ঘুরবে মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এইটা বলেছেন, মুখ্যমন্ত্রী এটাকে সরাসরি আঘাত করেছেন, কিচ্ছু না নজরে এড়ায় না। এখন কিন্তু এই আলোচনাগুলো চলবে, এবং তার আড়ালে যে যে কারণে যে যে জায়গাগুলো ওই মানুষের মনে ছিল বলে তারা ভোট দেননি এই পুরসভাগুলোতে, সে বিষয়গুলো কিন্তু আপাতত ধামাচাপা পড়ে গেল। কারণ মানুষের মধ্যে তো একটা আশা তৈরি করে দিতে পারলেন মুখ্যমন্ত্রী, তিনি নজর রাখছেন, তিনি ব্যবস্থা নেবেন। ওই বলছিলাম না যে কেমিস্ট্রি, বায়োলজি, সব প্রসেসগুলোর কথা আপনাদের বলবো, সেগুলো তো এই জন্যেই। আপনাদের কিডনির কথা বললাম বায়োলজিতে, জীবনবিজ্ঞানে কিডনির কাজ দূষিত পদার্থগুলোকে রক্ত থেকে ছেঁকে বার করে দেওয়া। তৃণমূলের ক্ষেত্রে তো সেই কাজটাই মুখ্যমন্ত্রী করলেন। আরেকটা জিনিস দেখলাম, জানেন তো, কেমিস্ট্রিতে এটা হয়, বিভিন্ন ধরনের বস্তু যখন মিশ্রিত থাকে, সেগুলোর থেকে একটার থেকে আরেকটাকে আলাদা করতে গেলে বেশ কিছু প্রসেস থাকে। কখনো গিয়ে সেটাকে বলে ছাঁকনির মাধ্যমে করা হয়, ছাঁকা হয়, বা কখনো সাবলিমেশন করা হয়। কিছু উদ্বায়ু পদার্থ থাকলে সেগুলোকে হিট দিয়ে সেগুলোকে বাষ্পীভূত করে আবার তারপর কোথাও গিয়ে সে ঘন করে ঠান্ডা করে তারপর সেগুলোকে আলাদা করা হয়। এরকম বিভিন্ন প্রসেস আছে। মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রসেসের মাধ্যমে প্রথম যেটা করলেন, যাবতীয় বিষয় থেকে নিজেকে আলাদা করে দিলেন। তারপরের ধাপে এই যাবতীয় অন্যায়, যাবতীয় অভিযোগ থেকে সরকারকে আলাদা করে দিলেন। তারপর যারা পড়ে থাকলো তারা থাক, তাদের বিরুদ্ধে তিনি খড়গহস্ত। সুতরাং এই বার্তাটা চলে গেলে দল, সরকার এবং তিনি সবাই আস্তে আস্তে ওই দূষিত পদার্থগুলোর থেকে যে আলাদা, এগুলোর ছোঁয়ার থেকে যে মুক্ত, সেটাই লোকের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেই কাজটাই মুখ্যমন্ত্রী করলেন, এবং সেই জন্য
আজকে যারা ডাক পেয়েছিলেন বিভিন্ন বললাম বিভিন্ন পুরকর্তা আধিকারিক জেলাশাসক এদের যে ডেকেছিলেন, সেখানে বাদ পড়েছিল পুরুলিয়ার ঝালদার নদিয়ার তাহেরপুর পুরসভা। তার মধ্যে নদিয়ার তাহেরপুর বাম পরিচালিত পুরসভা। পুরুলিয়ার ঝালদার পুর বোর্ডটা কার সে নিয়ে কনফিউশন এখনও কাটেনি। শুরুতে সেখানে কংগ্রেস জিতেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি, যে শুধুমাত্র তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকেই তিনি ডেকেছেন, কারণ তাদের তিনি ধমক দিতে পারবেন, বাকি দুটো পুরসভা তার কথা কেন শুনবেন, এরকমই একটা বলেছেন। একদম প্র্যাকটিক্যাল কথা বলেছেন, কারণ নর্মালি এই পুরসভাগুলোর কিন্তু একটা স্বাধীন একটা অস্তিত্ব আছে, জানেন তো। তারা নিজেরা এমনকি ট্যাক্স শুদ্ধ বসাতে পারে এবং সরাসরি মুখ্যমন্ত্রী বা দলনেত্রী তার কথা শোনার দায় তাদের মধ্যে নাও থাকতে পারে। সেটাই তো দাঁড়ালো, যার জন্য তিনি বললেন যে ওই দুটো পুরসভাকে, সেটা স্বীকার করে নিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, যে ওই দুটো পুরসভাকে তিনি এইভাবে নির্দেশ দিতে পারবেন না, কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। তার মানে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী নন, তৃণমূল কংগ্রেস নেত্রী মিটিংটা ডেকেছিলেন। সেটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা পুরসভা সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী বললাম স্বাধীন। মুখ্যমন্ত্রী আর যে সুরে ধমকালেন তার নিজের দলের কর্মীদেরই দেওয়া যায়। কোনো স্বাধীন পুরপ্রধান সেই ধমক কিন্তু নাও শুনতে পারেন, কিন্তু পুরসভা ধরে ধরে মুখ্যমন্ত্রীকে ধমকটা দিতে হলো কেন? এটা তো সবথেকে বড় প্রশ্ন। সেই কারণটাও কিন্তু আপনাদের আগে বলছিলাম, এবং সেটা আমরা ভোটের ফল ঘোষণার দিন থেকে লাগাতার দেখিয়ে চলেছি। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের পারফরমেন্স যতই চোখ ধাঁধানো লাগুক, এই রাজ্য জুড়ে শহরাঞ্চলের মধ্যবিত্ত বাঙালি কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। বিজেপি আর তৃণমূলের মোট ভোটের গ্যাপ এক্ষেত্রে মাত্র 42 লক্ষ। 42টা লোকসভায় যদি ভাগ করে দেন এই গ্যাপটাকে, তাহলে লোকসভা পিছু 1 লক্ষ। এবার সেই 1 লক্ষ ভোটকে যদি 7টা বিধানসভা দিয়ে ভাগ করেন, কারণ একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, তাহলে গড়ে 15,000-এরও কম ভোটের ব্যবধান। এই 15,000-এর গ্যাপটা তৃণমূল ধরে রাখতে পারছে কেন? কারণ লক্ষ্মীর ভাণ্ডার আর সংখ্যালঘু ভোট। এবার শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ভোটার তারা কেন মুখ ফিরিয়েছে? ওই দুর্নীতির জন্য। এবার মুখ্যমন্ত্রীর পক্ষে দুর্নীতি স্বীকার করা সম্ভব নয়, কারণ তারই সরকার, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত ঠেকাতে সেই সরকার কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেছে। কিন্তু শহুরে ভোটাররা যে ভোট দেননি তাতেই তো পরিষ্কার। মুখ্যমন্ত্রীর দুটো ব্যাখ্যা দিয়েছে। প্রথম ব্যাখ্যা, পুরো প্রতিনিধি আর নেতাকর্মীদের খারাপ কাজের জন্য সরকারের বদনাম হয়েছে, অর্থাৎ কারা সরকারকে বদনাম করেছে সেটা দেখলেন তো, এটার মধ্যে দল নেই কিন্তু। আর দ্বিতীয় ব্যাখ্যা, বেশ কিছু জায়গায় অবাঙালি ভোটারের সংখ্যা বেড়েছে, যারা বিজেপির ভোটার হয়ে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, সেটা কিন্তু সাম্প্রতিককালে তিনি যে সমস্ত কথা বলেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং এর তাৎপর্য কিন্তু বিশাল। এই কথাটা যখন শুনেছিলাম তখন থেকেই মনে হচ্ছিল যে আমাদের বাংলায় বোধহয় একটা পরিবর্তন আসছে, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা সময় নাকি আসবে যখন বাংলায়, এই বাংলায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে দলের থেকে সরকারকে আলাদা করলেন, তারপর সরকারের মধ্যেই নেতা মন্ত্রীদের একাংশকে বিঁধলেন, আর গোটা মন্ত্রিসভার থেকে নিজেকে আলাদা করে নিলেন, মন্ত্রীদের ধরে ধরে তিরস্কার করলেন। বিচারের আদালতে খোদ মমতাই অপরাধীর কাঠগড়ায় তার মন্ত্রীদের তুললেন। সেখানে দর্শকের ভূমিকায় কারা রইল? ভোটাররা। তাদের জন্য বার্তা কী রইল? বাঙালি জাত্যাভিমান। তাহলে বিরোধীদের জন্য কি পড়ে রইল? বিরোধীদের কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করে দিলেন। বিজেপি বলছে মানুষের মুড বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উঁচু দরের রাজনীতিক, তো এই ভোটের রাজনীতি বুঝতে তার এতটুকু অসুবিধা হয় না। বিজেপি কি তাকে আন্ডার এস্টিমেট করছে? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে বলাটা, এটা
রবীন্দ্রনাথের দেবদাস দাস কবিতা আছে না, যে চল তোরে দিয়ে আসি সাগরের চলে, এটা কি তার মনের কথা ছিল? পার্টিটা তো উঠে যাবে, পার্টিটা তো এটারও ভিত্তি করে তো পার্টি। আচ্ছা, কাউন্সিলর, পঞ্চায়েতের যে প্রধান বা তৃণমূল কংগ্রেসের অনেকের নেতারা, তারা যে টাকা খাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রী এতদিন পরে জানলেন নাকি? গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী কতখানি ভীত যে তিনি সবাইকে ডেকে হঠাৎ করে এই ধমক ইত্যাদি দেওয়া শুরু করেছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত যে রাজ্যের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের অপশাসন, তার থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য বিজেপির প্রতি যে ভরসা তারা দেখিয়েছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী এখন তিনি মেঘ দেখে ভয় পাচ্ছেন, তার জন্য তিনি এই ধরনের কথা বলছেন বলে আমি মনে করি। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়। যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে।